সীমান্তে সতর্ক প্রহরা বিজিবির পুশিন চেষ্টা, ঢাকাকে চাপে রাখার কৌশল মনে করেন না তথ্য উপদেষ্টা। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, পূর্ণাঙ্গ আপিল শুনানি 16 জুন। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে অযোগ্য ব্যক্তি বললেন ডাক্তার শফিক, অভিযোগ প্রমাণ হয়নি স্বরাষ্ট্রমন্ত্রী। মোসাদ্দেক নাহিদদের কৃতিত্বে 21 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাচ্ছি এবারে পুরো খবরে। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশিন চেষ্টা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গেল কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, নওগাঁ, লালমনিরহাট, দিনাজপুর ও কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের দুই দেশের মাঝের শূন্য রেখায় ঠেলে দিচ্ছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তাদের এই পুশিন চেষ্টা ব্যর্থ হয়। এ অবস্থায় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। নিয়মিত টহলের পাশাপাশি জোরদার করা হয়েছে নজরদারি। স্থানীয় জনগণকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে বিভিন্ন সীমান্তে। একই সাথে আনসার সদস্যদের সক্রিয় করার উদ্যোগও নেওয়া হয়েছে। পুশিন চেষ্টা বাংলাদেশকে চাপে রাখার ভারতীয় কৌশল নয়, বরং এটি পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ রাজনীতির কারণেই ঘটছে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেছেন, 5 অগস্ট পরবর্তী সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক যে অবস্থায় ছিল তা থেকে দুই দেশই বেরিয়ে আসতে চায়। আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন যেহেতু দলীয় পরিচয়ে হচ্ছে না, তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের এতে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই বলেও মন্তব্য করেন ডাক্তার জাহেদ। নজরানা চৌধুরীর রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করার পর থেকেই বাংলাদেশের সীমান্তের বিভিন্ন পুশিন চেষ্টার কারণে উত্তেজনা তৈরি হয়েছে। এরই প্রেক্ষিতে ভারতকে কয়েক দফা পত্র দেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইতিমধ্যে আমরা 12 থেকে 13টা চিঠি দিয়েছি। এ অবস্থায় মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেন, পুশিন চেষ্টা বাংলাদেশকে চাপে রাখার ভারতীয় কৌশল কিনা। ভারতের পুশিন বাংলাদেশে যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন ফলো করেছি। সেখানে নির্বাচন একটা ইস্যু ছিল, এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের উপরে আসছে। আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সাথে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। 5 আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সরকারের সাথে যে ধরনের পরিস্থিতি ছিল সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান, দুই দেশই চায় সেটা। দেশের সবচেয়ে বড় স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন এবছরের শেষ দিকে অনুষ্ঠান করার পরিকল্পনা সরকারের রয়েছে। ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, দলীয়ভাবে প্রচারণা না চালালে তাদের নির্বাচন করতে কোনো বাধা নেই। একজন ব্যক্তি যদি নির্বাচনে পার্টিসিপেট করতে চান, তিনি যদি আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না, এবং তিনি যদি তার ক্যাম্পেইনে, কারণ এটা হতে পারে একজন নির্দলীয় ব্যক্তি আসলেন কিন্তু তিনি ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলা সেগুলো বলেন, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই এই ব্যাপারে। বিএনপির ছাত্র সংগঠনের জয়লাভের সম্ভাবনা না থাকলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বড় কলেজগুলোতে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান ডাক্তার জাহেদ। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় ৩,৮৯০ কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এটি সরকারের চতুর্থ একনেক বৈঠক। এসব প্রকল্পের মধ্যে বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রথম পর্যায়ে, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণ, আনোয়ারা বাঁশখালী টইটং পেকুয়া বদরখালী চকরিয়া আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ, 33টি জেলায় সার্কিট হাউস উন্নয়ন এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন, বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট সম্প্রসারণ, ঢাকা সিএমএইচে ক্যান্সার সেন্টার নির্মাণ,
মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম MEMIS সাপোর্ট, 653টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতা বর্ধন প্রকল্প। এসব প্রকল্পের সিংহভাগ অর্থায়ন আসবে সরকারি তহবিল থেকেই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ। এটি সংঘাত, সহিংসতা ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন। তাই আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে তিনি বিশ্বের সকল শান্তিরক্ষীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানান। আজ তারেক রহমানের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। স্ট্যাটাসে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে যেসব সাহসী শান্তিরক্ষী আত্মত্যাগ করেছেন, তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের অবদান স্মরণ করেন। ভবিষ্যতেও বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একই সাথে পূর্ণাঙ্গ আপিল শুনানির জন্য আগামী 16 জুন তারিখ ধার্য করেছে আদালত। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ এসব আদেশ দেন। শুনানির শুরুতেই অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল হাইকোর্টের রায় স্থগিতের আবেদন জানান। পরে তা স্থগিত করে পূর্ণাঙ্গ আপিল শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়। অন্যদিকে রিটকারীদের আইনজীবী শিশির মনির বলেন, বাস্তবায়নের পথে থাকা একটি বিষয়কে স্থগিত করা সমীচীন হয়নি এবং ভবিষ্যতে এর প্রভাব নিয়ে ভাবতে হবে। এর আগে গত 7 এপ্রিল পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সহ বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা বিষয়ে 185 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে হাইকোর্ট। পরে 21 মে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। স্বতন্ত্র সচিবালয়ের কোনো কথা উল্লেখ নাই, কারণ এই সচিবালয়গুলো গঠিত হয়েছে হয় সংবিধানের বিধান অনুযায়ী অথবা আইনের বিধান অনুযায়ী। একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি স্থগিত থাকবে। আদালত এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ার পরেও 16 তারিখে এই আপিলটি চূড়ান্ত শুনানির জন্য আপিল বিভাগের 1 নম্বর তালিকা হিসেবে থাকবেন বলে ঘোষণা করেছেন। কন্ট্রোল করা কতটুকু করবেন তারা ঠিক করবেন, কিন্তু তারা যে সচিবালয় এখানকার বিলুপ্ত করে দিয়ে মাননীয় আইন মন্ত্রণালয়ের অধীনে যে ন্যস্ত করেছেন, আমি মনে করি এই কাজটা হয়ে গিয়েছিল অন্তর্বর্তী সরকারের আমলে। হয়ে যাওয়া কাজটাকে আবার আনডান করাটা তাদের উচিত হয় নাই। কোনো না কোনো দিন হয়তো তারা পস্তাবেন এই কাজের জন্য। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নথি হাইকোর্টে পৌঁছেছে। দুপুরে 2 আসামির ফাঁসির রায়ের কপিতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের স্বাক্ষরের পর ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। ফৌজদারি কোনো মামলায় আসামির মৃত্যুদণ্ড কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত। এর আগে গত 7 জুন বহুল আলোচিত এই মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে অযোগ্য ব্যক্তিকে বসানো হয়েছে অভিযোগ করে বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান বিষয়টির তদন্তের দাবি জানান। আর ব্যাংকটির চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে বাংলাদেশ ব্যাংক থেকে বিনা জামানতে উদ্যোক্তারা 10 লাখ টাকা এবং জামানত সহ সর্বোচ্চ 25 লাখ টাকা ঋণ পাবেন বলে জানিয়েছে অর্থমন্ত্রী। আজ সংসদ অধিবেশনে তারা এসব কথা বলেন। শাহাদাত অভ্রের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের তৃতীয় দিন শুরু হয় অর্থ মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রশ্ন উত্তর পর্ব। এ সময় এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী তরুণ উদ্যোক্তাদের আসছে বাজেটে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে বলেন, নতুন উদ্যোক্তারা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে বিনা জামানতে 7% সুদে 10 লাখ টাকা এবং জামানত সহ সর্বোচ্চ 25 লাখ টাকা ঋণ পাচ্ছে। আগামী 26-27 অর্থ বছরের বাজেটে স্টার্টআপ তহবিল ও তরুণ উদ্যোক্তা তৈরিতে প্রস্তাবিত বরাদ্দ মোট 400 কোটি টাকা। দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করা হচ্ছে।
আরেক প্রশ্নের উত্তরে তথ্য প্রযুক্তি মন্ত্রী বলেন, নতুন স্টার্টআপ প্রতিষ্ঠানকে যাচাই বাছাই করে অনুমোদন দেওয়া হচ্ছে। আগামী 6 মাসের মধ্যে প্রত্যেক স্কুল কলেজে ডিপিএম এর মাধ্যমে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। বিরতির পর বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, নতুন ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে অযোগ্য ব্যক্তিকে বসানো হয়েছে। এ বিষয়ে আলোচনা করার কথা জানান তিনি। অসৎ সেই লোকটাকে এনে একটা বিধ্বস্ত ব্যাংকের মাথার উপর বসায় দেওয়া, এটা কোনো যুক্তিতেই মেনে নেওয়া যায়। জোর জবরদস্তি করে যাদের কাছ থেকে এই শেয়ারগুলা ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছিল, অনতি বিলম্বে সসম্মানে সেই মূল্যেই তাদের কাছে আবার শেয়ারগুলো ফিরিয়ে দেওয়া। এর উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা গ্রহণ করবে। ইসলামী ব্যাংকের বৈধ ও প্রকৃত শেয়ার হোল্ডারদের কাছে এই মালিকানা যথাযথ ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। একবার যে ব্যাংক আজান দিয়ে তকবীরে লিল্লাহ দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে, এই যাতনা তো আমরা বুঝি না স্পিকার। এই চেয়ারম্যান যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, কোনো তদন্ত নাই। যদি নতুনভাবে অভিযোগ আসে সেটা তদন্ত হবে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ এখনো প্রমাণিত হয়নি জানিয়ে এ সময় তিনি আরও বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে তদন্ত হতে পারে। শাহাদাত আফরোজ, এনটিভি নিউজ, ঢাকা। স্নাতক পর্যায়ে বাংলা, ইতিহাস, দর্শন সহ কোনো বিষয় বাদ দেওয়ার খবর ভিত্তিহীন। দুপুরে সচিবালয়ে একনেক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী তো কোর্স আমরা রেগুলারলি ইন্ট্রোডিউস করছি, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা ইন্ট্রোডিউস করছি। আমরা আধুনিক করছি, আমরা মোর সাবজেক্ট যেগুলি আমাদের মার্কেট ডিমান্ড রয়েছে সেগুলিকে আমরা দেখছি, সে তো প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। কিন্তু বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি। মিরপুরে বৃদ্ধা নূরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কিনা তা তদন্তের জন্য জাতীয় মানবাধিকার কমিশনকে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সাথে ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি কেন গঠন করা হবে না তাও জানতে চেয়েছে হাইকোর্ট। গত 31 মে রাজধানীর মিরপুর 11 নম্বর এলাকার একটি বাসা থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ কয়েকদিন ধরে পড়ে থাকায় তাতে পচন ধরেছিল। এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করে এই মৃত্যুতে পরিবারের সদস্যদের অবহেলা ও পরিচর্যার অভাব ছিল। ইউনেস্কো মানদণ্ড অনুযায়ী জাতীয় বাজেটের 4 থেকে 6% শিক্ষা খাতে বরাদ্দের কথা বলা হলেও বাংলাদেশে তা প্রকৃতপক্ষে 2%-এরও কম। আবার যা বরাদ্দ রাখা হয় তার বেশিরভাগই ব্যয় করা হয় অবকাঠামো নির্মাণ ও শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার পেছনে। শিক্ষাবিদ ও গবেষকরা বলছেন, শিক্ষা খাতে মোট বাজেটের কমপক্ষে 2.5% বরাদ্দ থাকা উচিত। এছাড়া কর্মমুখী ও কারিগরি শিক্ষার প্রতি জোর দেওয়ার তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার গ্রাজুয়েট তৈরি হচ্ছে, কিন্তু মানসম্পন্ন শিক্ষার অভাবে তারা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হচ্ছে না। ফলে দিনকে দিন শিক্ষিত বেকার তরুণের পাল্লা ভারী হচ্ছে। শিক্ষাবিদদের মতে মানসম্মত শিক্ষার অভাবের অন্যতম কারণ মানসম্মত শিক্ষকের অভাব। শিক্ষকদের প্রশিক্ষণ, তথ্য প্রযুক্তির ব্যবহার প্রান্তিক পর্যায়ে পৌঁছানো, শিক্ষার্থীদের প্রতিষ্ঠানমুখী করতে স্কুল ফিডিং সহ প্রণোদনা প্রদান, শিক্ষকদের সম্মানজনক বেতন ভাতা প্রদান এবং নৈতিক শিক্ষা ও কারিগরি শিক্ষার সমন্বয়ে শিক্ষা ব্যবস্থা প্রণয়নের কথা বলছেন শিক্ষাবিদ ও গবেষকরা। আমরা আশা করি যে 5% যাবে, হয়তো প্রথমবারই পারবে না যে 5%, কিন্তু 5% বরাদ্দ দিবে এই মানসিকতা থেকে তারা কাজ করা লাগবে। বাজেটে বরাদ্দগুলো সেভাবে রাখা লাগবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে বরাদ্দ রাখলেই হবে না, আমি বরাদ্দটা কোথায় ব্যয় করব, এই ব্যয়ের খাতগুলো আমাদের চিহ্নিত করা দরকার। ইউনেস্কো সিগনেটারি হিসেবে 4 to 6% আমাদের জিডিপির খরচ করার কথা, অথবা বাজেটের 20% করার কথা, কিন্তু আমরা ট্রেডিশনালি দেখছি অ্যারাউন্ড 12%-এর মতো বাজেটের শিক্ষা খাতে খরচ হয়। শিক্ষায় কমপক্ষে 2.5% বরাদ্দ রাখার পক্ষে মত দেন গবেষক ও অর্থনীতিবিদরা। কর্মমুখী শিক্ষায় সরকারকে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ রাখার পরামর্শ তাদের। আমাদের যে টেকনিক্যাল এডুকেশন, কর্মমুখী যে শিক্ষার বিষয়টা আছে, স্কিল ডেভেলপমেন্টের যে বিষয় আছে, গুণগত শিক্ষার সেই জায়গাগুলো
একটা গুরুত্ব এখানে পাবে। আমরা বলি যে আমরা পিছিয়ে আছি র্যাঙ্কিংয়ে, কেন পিছিয়ে থাকবো না কেন? তো দেখা গেল যে আমাদের সবগুলো বিশ্ববিদ্যালয়, আমাদের প্রায় 150 বিশ্ববিদ্যালয়ে যা গবেষণা বরাদ্দ, যা বাজেট, একটা বিশ্ববিদ্যালয় এর চেয়ে বেশি উন্নত দেশের। শিক্ষা খাতের বরাদ্দকে রাষ্ট্রের বিনিয়োগ উল্লেখ করে শিক্ষার মান বাড়ানো এবং গবেষণার জন্য ধীরে ধীরে বরাদ্দ বাড়ানোর তাগিদ শিক্ষাবিদদের। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। 8,39,505 কোটি টাকার বাজেট প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যা সরকারের বাজেট থেকে প্রায় 1 লাখ কোটি টাকা কম। দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালা মিলনায়তনে ছায়া বাজেট প্রস্তাবনা তুলে ধরে দলটি। এই সময় বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, ব্যাংক, বিমা সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে অপরাধীদেরকে ক্ষমতার চেয়ারে বসাচ্ছে সরকার। বলেন, বাজেট কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, এটি হতে হবে গণমুখী। সততা ও স্বচ্ছতা না থাকলে কোনো বাজেটই কার্যকর হবে না বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। এই সময় গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় সরকারের সমালোচনাও করেন জামায়াতের আমির। এ সময় বক্তারা বলেন, বাজেটের লক্ষ্য শুধু প্রবৃদ্ধি নয়, বরং সুশাসন, উন্নয়ন। করের হার না বাড়িয়ে বরং বিদ্যমান কর আদায়ে জোর দেওয়ার পরামর্শ দেন নেতারা। এছাড়া জাতীয় পরিচয়পত্রকে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারে রূপান্তরিত করা এবং বয়স্ক ভাতার হার বাড়ানোর প্রস্তাবনা তুলে ধরে জামায়াত। এর আগে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলা বলেছিলাম গণভোটের রায় আমরা সকলে মেনে নেব এবং সেই অনুযায়ী দেশ পরিচালিত হবে, কিন্তু ভোট অনুষ্ঠিত হলো তারপরের দিনই বর্তমান সরকারি দল তারা তাদের ধারণা পরিবর্তন করলেন, তারা গণভোটকে অস্বীকার করলেন। দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর রাজনৈতিক অন্যায্য হস্তক্ষেপ অব্যাহত থাকে, তাহলে ইতিমধ্যেই অর্থনীতির দুই অঙ্গের এক অঙ্গ মাটির সাথে পড়ে গড়াগড়ি বাঁচছে স্টক মার্কেট, আরেকটা অঙ্গ ব্যাংক, বিমা কর্পোরেশন। এইটাও যদি এলোমেলো বিধ্বস্ত হয়ে যায় তাহলে জাতির গন্তব্য কোথায় গিয়ে দাঁড়াবে? নাটোর জেনারেল হাসপাতালে শিশু কন্যার চিকিৎসা করাতে আসা এক নারীকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে হাসপাতালটির এক সুইপারের বিরুদ্ধে। ভুক্তভোগী নারী জানান, তিনি নাটোর পৌরসভার বড়গাছি এলাকা থেকে তার শিশু কন্যার চিকিৎসা করাতে 4 দিন আগে হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি হন। 7 জুন রাত 10টার দিকে ওষুধ দেওয়ার কথা বলে ওই নারীকে হাসপাতালের 6 তলার সিঁড়িঘরে নিয়ে যায় আউটসোর্সিং সুইপার অমিত। পরে সেখানে তাকে ধর্ষণ করে, যা মোবাইলে ভিডিও ধারণ করে অমিতের 2 সহযোগী অনিল ও প্রাঙ্গণ। এরপর সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে ভুক্তভোগীকে আবারও ধর্ষণের চেষ্টা চালায় তারা। মধ্যরাতে শিশু ওয়ার্ডের দায়িত্বরত নার্স ও ওয়ার্ড বয়রা সিসি ক্যামেরা দেখে তাদেরকে হাতে নাতে ধরে। পরে অভিযুক্ত অমিত ও তার 2 সহকারীকে আটক করেছে পুলিশ। এদিকে চট্টগ্রামের বাকলিয়ার 4 বছরের শিশুকে ধর্ষণের মামলায় চার্জ গঠন করেছে আদালত। কাল থেকে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সকালে চট্টগ্রামের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে এই মামলার একমাত্র আসামি মনিরের উপস্থিতিতে মামলার চার্জ গঠন করা হয়। শুনানিতে বুধবার 9 জনের সাক্ষ্য গ্রহণ করবেন আদালত। মামলায় আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকায় রাষ্ট্র নিয়োজিত আইনজীবী চার্জ শুনানিতে অংশ নেন। এর আগে চট্টগ্রাম কারাগার থেকে আদালতে নেওয়া হয় মামলার আসামি মনিরকে। গত 21 মে মহানগরীর বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় 4 বছরের ওই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই দিন বিকেলে অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। পরে 22 মে শিশুটির বাবা বাদী হয়ে মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামি মনির। ঘটনার 13 দিনের মাথায় গত 4 জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। রাজধানীর মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বেল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন আল আমিন ও রিয়াজুল। গত সোমবার রাতে ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। এই ঘটনায় বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র NM নাসির উদ্দিন। সোমবার রাতে রাজধানীর রমনা থানার মৌচাক এলাকার আনারকলি মার্কেটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারা যান বিল্লাল। তিনি রমনা থানার 19 নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক। পুলিশ জানায়, আনারকলি মার্কেটের সামনে রমনা থানা যুবদলের লুৎফুরের নেতৃত্বে অজ্ঞাত 1012 ব্যক্তি তাকে বুকের ডান পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। নিহত বিল্লাল হোসেন মালিবাগের বাগানবাড়ি এলাকার 512 নম্বর বাসার মৃত ইউসুফ তালুকদারের ছেলে। তিনি ইট বালু সরবরাহের ব্যবসা করতেন। ইতিমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে
গ্রেপ্তার করা হয়েছে। একজন হচ্ছে রিয়াজুল ইসলাম এবং আরেকজন হচ্ছে আল আমিন মাহিন। এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এবং যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয়টা তো আসলে মুখ্য না। আমরা ঘটনার সাথে যাদের সম্পৃক্ততা আছে, যতটুকু সম্পৃক্ততা আছে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গণতান্ত্রিক অবকাঠামো গড়ে তোলার জন্য এমপিদের সহযোগীদের সৎ থেকে পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে একথা বলেন তিনি। এ সময় আসন্ন বাজেট মাথায় রেখে দেশের রাজস্ব ও উন্নয়ন খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন কিভাবে সমৃদ্ধ করা যায় সেই বিষয়ে নির্দেশনা দেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, অদৃশ্য এক বাধার কারণে এখনও সমাজ ব্যবস্থা ভঙ্গুর। দেশের মানুষকে স্বাবলম্বী করা তারেক রহমানের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সকলকে সাহায্যের আহ্বান জানান তিনি। আপনার মানুষের যদি কাছে থাকে, এমপি সাহেব যদি ইকুইপ করেন, এমপি সাহেব ভালো কাজ করবেন, ভালো কাজ করলেই সমাজ ভালো করতে হবে। মনে রাখবেন, আপনারা কিন্তু সবাই গণতন্ত্রের প্রতীক। আপনারা এখানে জানার জন্য আসছেন, সেটা যেমন ঠিক, তার চেয়ে বড় ঠিক হলো আপনারা কিন্তু ইনহেন্টলি মানে অবচেতন মনে যে কাজটা করতেছেন, আপনার গণতন্ত্রের ভিত্তি থেকে শক্ত করার চেষ্টা করছেন। চলতি মাসে 10 তারিখ থেকে 30 তারিখ সময়ের মধ্যে পৌর কর পরিশোধ করলে সারচার্জের 15% টাকা মওকুফ করার ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আজ নগর ভবনে আয়োজিত এক আলোচনা সভা শেষে এই ঘোষণা দেন প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, গত কয়েক বছর সিটি কর্পোরেশনের রাজস্ব খাতে ধস নামায় উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়েছে। এই অবস্থায় আগামী 20 দিন পৌরকর পরিশোধে এই সুবিধা চালু করা হয়েছে। দক্ষিণ সিটির আওতায় থাকা সকল বাসিন্দা এই সুবিধা পাবেন বলেও জানান তিনি। এ সময় সিটি কর্পোরেশনের মালিকানাধীন দোকান মালিকদের সাথে মত বিনিময় করেন প্রশাসক। নগরীকে পরিচ্ছন্ন ও ডেঙ্গু মোকাবেলা মালিকদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। একই সাথে অবৈধ দোকান বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। 25-26 অর্থ বছরের বকেয়া জনস্বার্থ ও করদাতাদের বকেয়া পৌরকর পরিশোধে উৎসাহিত করার লক্ষ্যে বকেয়া পৌরকরের উপর সারচার্জ ব্যতীত রাজস্ব আদায়ের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের আওতায় 10 জুন হতে 30 জুন 2026 এর মধ্যে পৌরকর পরিশোধ করলে পৌরকরের উপর আরোপিত 15% সারচার্জ মওকুফ করা হবে। 2026 সালের ফুটবল বিশ্বকাপের খেলা দেখানোর সত্ত্ব 47 কোটি টাকায় কেনা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। অতীতের প্রায় 100 কোটি টাকার লুটপাটের যে গন্ধ আমরা পেয়েছি, তার প্রথম দাবিকৃত 200 কোটি টাকার যে ফাঁদ এড়িয়ে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে মাত্র $3.85 মিলিয়ন, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশের টাকায় প্রায় 47 কোটি টাকার মতো। এই টাকা বিটিভিকে পরিশোধ করতে হবে না। আমরা টেলিকম কোম্পানি, স্যাটেলাইট টিভি চ্যানেলস, ওটিটি প্ল্যাটফর্মের কাছে নীতিমালা অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট এবং রাইটস বিক্রি করে প্রায় সকল টাকা উঠিয়ে আনতে সক্ষম হয়েছি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।